আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই পিলে চমকানো ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে যে অমানবিক দৃশ্য চলছিল এবং সেটা দীর্ঘদিন ধরে বিএনপির জামানাতে, বঙ্গবন্ধুর জামানাতে, শেখ হাসিনার জামানাতে এটা কোনো অবস্থাতেই কমেনি। সীমান্তে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের অমানবিক আচরণ, নির্বিচারে গোলাগুলি এবং সেখানে বহু হৃদয় বিদারক দৃশ্য আমাদেরকে ব্যথিত করেছে। সেই কাঁটাতারের বেড়াতে ফেলানির ঝুলন্ত লাশ, সাম্প্রতিক শতাব্দীর যে সীমান্তে যে সকল হৃদয় বিদারক দৃশ্য রচিত হয়েছে, যে পোর্ট্রেট রচিত হয়েছে, ফেলানি লাশ তার মধ্যে প্রধানতম। ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি বলা হয় বন্ধুত্বের। আওয়ামী লীগ জামানাতে এই বন্ধুত্ব রীতিমতো গর্বের বিষয় ছিল। অনেকে এটিকে ভাই বোনের সম্পর্ক, অনেকে এটিকে স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেকে এটিকে লেনাদেনার সম্পর্ক। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি জীবনে ভারত কখনোই এটা অস্বীকার করতে পারবে না, বা এরকম কিছু একটা অবস্থা যে এরপরে আর দেওয়ার কিছু নেই, বা এরপরে ভারত আসলে চাওয়া পাওয়ার আর কিছু থাকতে পারে না, এত কিছু ভারতকে দিয়েছি। তো এরকম একটি সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আবার সীমান্তে একের পর এক কাঁটাতারের বেড়া নির্মাণ। তারপর একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত বিরোধ, সেটা নিষ্পত্তি হয়ে যাওয়া, বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রানজিট, রেল ট্রানজিট, নৌ ট্রানজিট, আর আকাশপথের আর জলপথের ট্রানজিট তো ছিলই। তো সেখানে সীমান্তের দেয়াল উঠে যাবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যেখানে পাসপোর্ট থাকবে না, বা অনায়াসে আমরা ভারত যেতে পারবো, ভারত আমাদের দেশে আসতে পারবে, জাস্ট লাইক সেনজেন কান্ট্রি। তো সেটা না করে দেখা গেল যে ভারত আমাদের এখানে অনায়াসে আসতে পারবে, অনায়াসে যেতে পারবে। এমনকি বলা হচ্ছিল যে ভারতীয় যে তাদের অফিস, আমাদের সেনা গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এর যে হেডকোয়ার্টার, সেখানে আছে। সত্য মিথ্যা জানি না, বা ছিল। এই সকল কথাবার্তা ব্যাপক প্রচলিত ছিল এবং ভারতীয় ইচ্ছা করে বাংলাদেশ থেকে যে কোনো কাউকে ধরে নিয়ে যেতে পারত। এবং এয়ারপোর্টে আমরা বেশ কয়েকবার আওয়ামী লীগ জামানাতে শুনেছিলাম যে এয়ারপোর্টে ভারতীয় যে বা ভারতীয় কর্তৃপক্ষ তাদের অপছন্দের মানুষকে আমাদের ঢাকা বিমানবন্দরের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। সত্য এবং মিথ্যা আগে বললাম জানি না, কিন্তু এই বিষয়গুলো আওয়ামী লীগ জামানাতে বেজায়ভাবে চালু ছিল। এরপর যখন ইউনূস জামানা এলো, তখন ডবল সমস্যা হলো। সীমান্তে ভারতের কড়াকড়ি, অনেক ক্ষেত্রে সীমান্ত পরিপূর্ণভাবে বন্ধ, ভিসা বন্ধ, ভারতীয় দূতাবাসের যে ভিসা উইংস রয়েছে সেটা বন্ধ। কলকাতা থেকে এবং অন্যান্য জায়গা থেকে অনবরত বাংলাদেশ বিরোধী প্রচারণা, এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে আবার গোলাগুলি, এটা চলছিল। তারই ধারাবাহিকতা যখন আবার ইলেকশনের পরে বিএনপি এলো, অনেকে আমরা ধারণা করেছিলাম যে এইবার বোধহয় ভারতের সাথে একটি সম্পর্ক ভালো হবে। ভারতও সেটা বলেছিল যে ইউনূসের জামানাতে নয়, পরবর্তীতে কালে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের সঙ্গে তারা সর্বোচ্চ সম্পর্ক স্থাপন করবে। তার কিছু নমুনা আমরা দেখলাম যখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন এবং তার মা ইন্তেকাল করলেন। তার শেষকৃত্য অর্থাৎ জানাজার যে অনুষ্ঠান, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এলেন। নজিরবিহীনভাবে তিনি এলেন। আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, জনাব ইউনূস সাহেবের সঙ্গে দেখা না করে, কথা না বলে
নজিরবিহীনভাবে তিনি চলে গেলেন। এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 100 দিন হতে চলল, 3 মাস 10 দিন হতে চলল। তো এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। যারা কূটনীতি সচেতন বা কূটনীতি সংশ্লিষ্ট তারা সবাই জানেন যে অতীতের যে কোনো সময়ের চাইতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি এখন একেবারে টনটনে অবস্থায় আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিচ্ছু বলা হচ্ছে না, আর ভারতের পক্ষ থেকেও তেমন কিছু বলা হচ্ছে না, কিন্তু সম্পর্কটা টনটনে টনটনে বলতে মানুষের শরীরে যখন ফোড়া হয়, ভীষণ রকম বিষ ফোড়া হয়, তো সেই ক্ষেত্রে ভেতর যে গলিত রক্ত পুঁজ পাকার আগে, বিস্ফোরণের আগে যে ধরনের একটি বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, চামড়া ফেটে যাওয়ার মতো অবস্থা, ওখানে কেউ স্পর্শ করতে পারে না কোনো কিছু, ঠিক ওইরকম একটি বীভৎস সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। বাংলাদেশ প্রাণান্ত চেষ্টা করছে আমেরিকা, ইউরোপ, পাকিস্তান, চীন এদের সাথে সম্পর্কের একটি বলয় তৈরি করার, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা আসলে হচ্ছে না। এবং একই সঙ্গে যেহেতু ভারতের সাথে সম্পর্ক হচ্ছে না, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে যে সম্পর্কটি ছিল বা ডিপ স্টেট পলিসির অধীন গত 2 বছর ধরে বাংলাদেশে যে সকল ঘটনা ঘটে চলেছে সেটিও সম্ভবত হুমকির মুখে পড়ে গেছে। এই যখন অবস্থা, তখন সীমান্ত আবার উত্তেজিত হয়ে পড়েছে এবং প্রতিদিনই সীমান্তে পিলে চমকানো ঘটনা ঘটছে, যা কিনা আমরা গত 20-30 বছরে কখনো দেখিনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একজন উগ্রবাদী বিজেপি নেতা মিস্টার শুভেন্দু তিনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর তিনি পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় করে ফেলছেন, হিন্দুদেরকে মাথায় করে নাচছেন আর মুসলিমদেরকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করছেন। এটি নিয়ে খোদ ভারতবর্ষ জুড়ে হিন্দুদের মধ্যেই নিদারুণ নেতিবাচক অবস্থা দেখা দিয়েছে। এই যে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারতের প্রান্তিক লেভেলের যে সকল খামারি রয়েছেন তারা নিজেদের দেশে সেই কোরবানির পশু হিসেবে গরু বিক্রি করেন, আর বাংলাদেশে বিপুল সংখ্যক গরু তারা রপ্তানি করেন। এবছর আমাদের যে প্রান্তিক খামারি রয়েছেন তাদের যে উৎপাদন, সেই উৎপাদনের যে যাকে বলা হয় উৎপাদনের যে সংখ্যা, সেই হিসাবে আমাদের এই পশুর হাটে যে গরু বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে 1 কোটি, আর তার বাইরে আমাদের আরও প্রায় 26 থেকে 27 লক্ষ অতিরিক্ত কুরবানির উপযুক্ত পশু আছে। তো ভারতের পশু এই মুহূর্তে দরকার নেই। সেক্ষেত্রে যেটা হয় সেটি হলো ভারত থেকে অবাধে রুগ্ন গরু, যাকে বলা হয় রোগা এবং কম দামের গরু আসে, চোরা কারবারি হিসেবে চোরাচালানে আসে। এতে করে কি হয়, আমাদের প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হয় এবং এই কুরবানি উপলক্ষে রোগাক্রান্ত গরু আসার ফলে আমাদের দেশে এই যে পশুর শরীরে বহনকারী অনেকগুলো রোগ জীবাণু আমাদের শরীরে চলে আসে, এই গেল একটা ঝুঁকি। 2 নম্বর হলো ভারতীয় গরুর দাম যেহেতু কম, এই জন্য অনেকেই যারা ব্যাপারী তারা এগুলো কিনেন। কিছু কিছু গরু আছে যেগুলো দেখতে আমাদের দেশের মতো, সেগুলোকে 2 নম্বর বাংলাদেশি গরু বলে চালিয়ে দেয়, এবং সেই জিনিসটি এই বছর তুলনামূলকভাবে অনেক কমে গেছে। সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ কড়াকড়ি, আমরাও আমাদের বিজেপি তারাও কড়াকড়ি হচ্ছে, ফলে অন্যান্য বছরের তুলনায় চোরা পথে ভারতীয় গরু অনেক কম আসছে। এর বাইরে পশ্চিমবঙ্গের বাজারে যে গরু বিক্রি সেটার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রান্তিক যারা খামারি তাদের প্রায় সবাই হিন্দু, তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে যে সকল দৃশ্য দেখছি তা হৃদয় বিদারক।
ফলে শুভেন্দু যা কিছু করতে চাচ্ছে এটি তার জন্য হিতে বিপরীত হয়ে পড়েছে। এবার সীমান্তে আসি। শুভেন্দু ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় এলে পুরো সীমান্ত জুড়ে তিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই পারে, তারা করুক, তাতে আমাদের কি আসে যায়, ভালো কথা। এখন শুভেন্দু জয়লাভ করার পর ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে তাদের যে সেনাবাহিনী আছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদের সকলের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য তিনি তোড়জোড় শুরু করেছেন এবং এটা নিয়ে আমাদের বিজেপির সঙ্গে তাদের বাকযুদ্ধ, হাতাহাতি এবং ক্ষেত্র বিশেষে গুলাগুলি ঘটে যাচ্ছে। এখানে বলে নেওয়া ভালো, বেশ কয়েক দফায় বিএসএফ বেশ কয়েকবার গুলি করেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে এবং বহু সংখ্যক মানুষ, যাকে বলা হয় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। এর বাইরে বাংলাদেশকে চাপে ফেলার জন্য বহু সংখ্যক ভারতীয়কে তারা সীমান্তে জড়ো করেছে। হতে পারে তারা অপরাধী বা অন্য কেউ। তাদেরকে বাংলাদেশে পুশিং করার জন্য প্রাণান্তর চেষ্টা তারা চালাচ্ছে। আর এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা এই প্রথম ঐতিহাসিকভাবে রুখে দাঁড়াচ্ছে। তারা পাল্টা গোলাগুলি করছে, ক্ষেত্র বিশেষে বিতর্কে জড়াচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে টানাটানি হচ্ছে। কয়েকটা দৃশ্য দেখলাম যে বাংলাদেশের যে বিজেপি তারা বিএসএফ এর সঙ্গে বিতর্ক করছে, একদম খাঁটি বাংলায় গালাগাল করছে, তুই তুইকারি করে, এই তুই কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর সেই যে পুশব্যাক নিয়ে ভারতীয় যে নাগরিক তাদেরকে নিয়ে বিএসএফ বিজেপি রীতিমতো টানাটানি করছে, হাতাহাতি করছে। ওরা বাংলাদেশে ঢুকাতে চাচ্ছে আর ওরা পা ধরে তাদেরকে, মানে জাস্ট ওরা হয়তো গলা ধাক্কা দিয়ে ঢুকাতে চাচ্ছে আর ওরা সেই চ্যাংদোলা করে আবার ভারতীয় সীমান্তে সেগুলো ফেরত পাঠাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর ফলে কি হলো, আমরা যারা এই ঘটনা দেখছি, এই প্রথম আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের একটা স্বাধীন পতাকা আছে, স্বাধীন দেশ আছে, স্বাধীন সীমান্ত আছে। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা সাবেক বিডিআর ছিল, সেটা তাদের স্বমহিমায় ফিরে এসেছে। থার্ডলি মনে হচ্ছে বিএসএফ যে দাদাগিরি তারা দেখিয়ে আসছিল গত প্রায় 20-25 বছর ধরে, সেই দাদাগিরির যে জায়গা, সেই জায়গাতে তারা আবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কিছুটা হলেও তারা সংযত হয়েছে। আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে আমাদের কি হবে উই ডোন্ট নো, কিন্তু যেভাবে এখন বর্ডারে আমাদের সীমান্তরক্ষীরা রুখে দাঁড়িয়েছে, বর্ডার রক্ষা করার জন্য তারা যেভাবে শক্তি প্রয়োগ করছে, তাতে করে অন্তত আলোচনার টেবিলে একটি সম্মানজনক নিষ্পত্তি হবে বলেই আমি মনে করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।